ক্লাস 12-এর অ্যাকাউন্টেন্সির আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আজকে আমরা পার্ট এর লাস্ট চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার স্টার্ট করব। আমরা এতদিন অ্যাকাউন্টিং ফর শেয়ার দেখে এসেছি, এখন অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার পার্ট এ থেকে, তার আজকের পার্ট 1 ভিডিও। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের একটাই কোয়েশ্চেন আসে এবং কম্পালসারি একটা অঙ্ক আসে, কিন্তু এই চ্যাপ্টারে যে থিওরিগুলো আছে সেগুলো অনেক সময় 1 মার্কসে বা এমসিকিউতে দিতে পারে, তাই থিওরিগুলো সম্বন্ধেও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে কি কি থিওরি আসতে পারে। দেখো, এখানে আমি থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো লিখেছি। 1, ডেফিনেশন অফ ডিভেঞ্চার। নাম্বার 2, ফিচার্স অফ ডিভেঞ্চার। নাম্বার 3, ডিফারেন্স বিটুইন শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার। আর নাম্বার 4, ক্লাসিফিকেশন অফ ডিভেঞ্চার। এই সব কটা থিওরি তোমরা শেয়ারের থিওরির মতনই 11-এ করে এসছো, অর্থাৎ ক্লাস 11-এ এই থিওরিগুলো তোমরা বিএসটিডি বইতে পড়েছো, বিএসটিডিতে। তাই এই থিওরিগুলো সম্বন্ধেও কিন্তু আমি ডিটেলস আলোচনা করব না। এই থিওরিগুলো তোমরা হয় 11-এর বিএসটিডি বই থেকে পড়বে, না হলে এই 12-এরই অ্যাকাউন্টেন্সি বইয়ের অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার পার্ট 1-এর পার্ট এর যে লাস্ট চ্যাপ্টার আছে সেখানেও পেয়ে যাবে। শুধু দেখো, এখানে এই যে ক্লাসিফিকেশনটা বলেছে, এই ক্লাসিফিকেশনের যে কি কি ভাগ হয় সেই ক্লাসিফিকেশনগুলো আমরা এখানে একটু দেখে নেব। অন দ্য বেসিস অফ নেগোসিয়েবিলিটি, মানে হস্তান্তরযোগ্যতার ভিত্তিতে। হস্তান্তরযোগ্যতার ভিত্তিতে কি কি আছে? রেজিস্টার্ড ডিভেঞ্চার আর আনরেজিস্টার্ড ডিভেঞ্চার, নিবন্ধিত ডিভেঞ্চার আর অনিবন্ধিত। নাম্বার বি, অন দ্য বেসিস অফ সিকিউরিটি। সিকিউরিটিতে কী কী আছে? নিরাপত্তার ভিত্তিতে। নিরাপত্তার ভিত্তিতে মর্টগেজ ডিভেঞ্চার মানে বন্ধকি ডিভেঞ্চার, আর ফুললি সিকিউরড ডিভেঞ্চার সম্পূর্ণ সুরক্ষিত, পার্টলি সিকিউরড আংশিক সুরক্ষিত। অন দ্য বেসিস অফ কনভার্টেবিলিটি মানে রূপান্তরযোগ্যতার ভিত্তিতে। ফুললি কনভার্টেবল ডিভেঞ্চার সম্পূর্ণ রূপান্তরযোগ্য, পার্টলি কনভার্টেবল ডিভেঞ্চার আংশিক রূপান্তরযোগ্য, আর নন কনভার্টেবল ডিভেঞ্চার অরূপান্তরযোগ্য। এরপরে আছে নাম্বার ডি। নাম্বার ডিতে বলছে অন দ্য বেসিস অফ টেনিয়ার মানে মেয়াদ। মেয়াদের ভিত্তিতে দু রকম আছে, রিডিমেবল আর ইররিডিমেবল, অর্থাৎ পরিশোধযোগ্য আর অপরিশোধযোগ্য। নেক্সট বলছে অন দ্য বেসিস অফ রেট অফ ইন্টারেস্ট, সুদের হারের ভিত্তিতে। সুদের হারের ভিত্তিতে কী কী ভাগ আছে? ডিভেঞ্চার ক্যারিং ফিক্সড রেট অফ ইন্টারেস্ট, স্থির সুদের হার বিশিষ্ট। ডিভেঞ্চার ক্যারিং ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট, পরিবর্তনীয় সুদের হার বিশিষ্ট। আর জিরো কুপন বন্ড, অর্থাৎ শূন্য সুদ বিশিষ্ট বন্ড। এই যে ক্লাসিফিকেশনগুলো, এগুলো যে কোনো একটা কিন্তু 1 মার্কসের কোশ্চেনে আসতে পারে এবং এমসিকিউতেও এই কোশ্চেনগুলো দিতে পারে। তাহলে সেইভাবেই আমরা এটাই পড়ব, কারণ এর থেকে 4 মার্কসের একটা কম্পালসারি অঙ্ক আসে। এবার দেখো, এখানে এই যে জিরো কুপন বন্ডটা আমি স্টার মার্কস দিয়েছি কেন না, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রায়ই তোমাদের 1 মার্কসের কোশ্চেনে দেয়, জিরো কুপন বন্ড কি। তাহলে এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে পড়বে। এরপর আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। ইস্যু অফ ডিভেঞ্চার ফর ক্যাশ। এখানে 6 রকম কেস হয়, অর্থাৎ ডিভেঞ্চার যখন ক্যাশে ইস্যু করে তখন 6 রকম কেস হতে পারে, এবং এই 6 রকম কেস রিলেটেডই অঙ্ক আসতে পারে তোমাদের পরীক্ষায়। তাই আমি প্রথমে এই 6টা কেস দেখব এবং সেই রিলেটেড জার্নালগুলো কী কী জার্নাল হতে পারে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে কেসগুলো সম্বন্ধে একটু বলে দিই না। ফার্স্ট দেখো, বলছে ইস্যু অফ ডিভেঞ্চার ফর ক্যাশ এর ফার্স্ট কেস হচ্ছে কেস 1, ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। মানে যখন তোমাদের ডিভেঞ্চারটা ইস্যু হচ্ছে তখনও অ্যাট পারে ইস্যু হচ্ছে, আর রিডিম যখন হচ্ছে তখনও অ্যাট পারে।
রিডিম হওয়া মানে কি না, তোমরা জানো যে ডিভেঞ্চার পরিশোধযোগ্য, রিডিমেবল মানে পরিশোধযোগ্য। তো যখন ডিভেঞ্চারটা রিডিম হচ্ছে অর্থাৎ পরিশোধ করছে, তখন তার কন্ডিশন কি থাকছে, অর্থাৎ সেটাও অ্যাট পারে। কেস 2, ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। তাহলে কেস 2তে হচ্ছে ইস্যু যখন হচ্ছে তখন প্রিমিয়ামে হচ্ছে, কিন্তু রিডিম হচ্ছে অ্যাট পারে। কেস 3, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। অর্থাৎ কেস 3তে দেখো ইস্যু হচ্ছে ডিসকাউন্টে আর রিডিম হচ্ছে অ্যাট পারে। তাহলে প্রথম তিনটে কেস লক্ষ্য করো, রিডিম কিন্তু ফিক্সড আছে অ্যাট পার, আর ইস্যুটা চেঞ্জ হচ্ছে প্রথমে অ্যাট পার, তারপর অ্যাট এ প্রিমিয়াম, তারপর ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট। এরপর কেস 4, কেস 4-এ দেখো ইস্যুড অ্যাট পার বাট রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। কেস 5, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট বাট রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। আর কেস 6, ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিডিমেবল অ্যাট প্রিমিয়াম। তাহলে এখানে লাস্ট যে তিনটে কেস অর্থাৎ 4, 5, 6-এ রিডিমেবলটা প্রিমিয়াম ফিক্সড, রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম, রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম, রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম, আর ইস্যুটা সেমভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে লক্ষ্য করবে ডিভেঞ্চার যখন রিডিম হয় তখন হয় অ্যাট পারে হয়, না হলে প্রিমিয়ামে হয়। তো যখন রিডিম হচ্ছে অ্যাট পার তখন ইস্যুর ক্ষেত্রে তিনটে চেঞ্জ, আর যখন রিডিম হচ্ছে প্রিমিয়ামে তখন ইস্যুর ক্ষেত্রে তিনটে চেঞ্জ। এই 6টা কেস তোমাদের আছে। এই 6টা কেসের জার্নালগুলো একটু ডিফারেন্ট হবে। তো এই জার্নালগুলো এবার আমরা এক এক করে কেস ধরে ধরে দেখে নেব। জার্নালগুলো কিন্তু অ্যাকাউন্টিং ফর শেয়ারের মতন সেম, একদম সেম, তাই আলাদা করে মুখস্থ করার বা আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। সেমভাবেই তোমরা শেয়ারেরগুলো যদি মনে রাখতে পারো তাহলে ডিভেঞ্চারেরগুলো সেমই হবে। তো কেস ধরে ধরে আমি প্রথমে দেখে নেব। ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট পার, যেটা কেস 1। তাহলে সেমভাবে যখন অ্যাপ্লিকেশন মানি রিসিভ হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। শেয়ারে কী ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওটা শেয়ার ক্যাপিটালে যেত, এটা ডিভেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন ছিল, এটা ডিভেঞ্চার অ্যাপ্লিকেশন। নেক্সট আয় অন অ্যালটমেন্ট অফ ডিভেঞ্চার, তখন ওখানে কি হতো না, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার হতো, এটা ... ডিভেঞ্চার অ্যাকাউন্টে, অর্থাৎ যে ডিভেঞ্চারটা থাকবে সেই ডিভেঞ্চারে ট্রান্সফার হবে। তাহলে ... মানে কি না, ডিভেঞ্চারের নিশ্চয়ই একটা ফিক্সড রেট থাকে, অর্থাৎ 8% ডিভেঞ্চার বা 10% ডিভেঞ্চার, সেটা তোমাদের অঙ্কের প্রবলেম বেসিসে এখানে পার্সেন্টেজটা বসাতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন হলো রিফান্ড অফ এক্সেস অ্যাপ্লিকেশন মানি ডিভেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেম দেখো শেয়ারের মতনই। তাহলে অ্যাপ্লিকেশন রিলেটেড এই তিনটেই জার্নাল। এরপর অ্যালটমেন্টের ক্ষেত্রে ফর অ্যালটমেন্ট মানি ডিউ ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট। ফর অ্যালটমেন্ট মানি রিসিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ফর কল মানি ডিউ ডিভেঞ্চার কল অ্যাকাউন্ট ডেবিট টু ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট। অন রিসিপ্ট অফ কল মানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার কল অ্যাকাউন্ট, এটা ফার্স্ট কল ফাইনাল কল যেমন শেয়ারে ছিল সেভাবেই হতে পারে। তাই জার্নালগুলো তুমি লক্ষ্য করো শেয়ারের মতন কিন্তু সেম, শুধু দুটো ডিফারেন্স, এখানে শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ার অ্যালটমেন্ট বা শেয়ার কল ছিল, এটা তোমাদের যেহেতু ডিভেঞ্চার তাই ডিভেঞ্চার অ্যালটমেন্ট, ডিভেঞ্চার অ্যাপ্লিকেশন, ডিভেঞ্চার কল হবে। আর যখন ওটা ক্যাপিটালে ট্রান্সফার হতো টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা ডিভেঞ্চার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, অর্থাৎ টু 8% ডিভেঞ্চার বা 10% ডিভেঞ্চার, এটাই। বাকি জার্নাল কিন্তু সেম। এবার আমরা কেস 2-তে চলে যাব। কেস 2-তে কি বলছে, ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম বাট রিডিমেবল অ্যাট পার, অর্থাৎ ইস্যু হয়েছিল প্রিমিয়ামে, রিডিম হচ্ছে অ্যাট পারে। এখানে আমি বলবো এই যে অ্যাপ্লিকেশানের 3টে জার্নাল আর কলের 2টো জার্নাল সেম হয়, কোনো ডিফারেন্স হয় না কেস ভাগে, কারণ প্রিমিয়াম হোক বা রিডিমেবল হোক সেটা এফেক্ট ফেলে অ্যালটমেন্টের ক্ষেত্রে, বা যদি তোমাদের অঙ্কে অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে বলে দেয় তাহলে অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে। বাকি জার্নাল কিন্তু সেম,
তাই আমি এখানে তোমাদের শুধুমাত্র অ্যালটমেন্ট রিলেটেড জার্নালগুলোকেই বলবো, অর্থাৎ অ্যালটমেন্ট রিলেটেড যে জার্নালটা চেঞ্জ হবে সেটুকুই বলবো। তার মানে অ্যাপ্লিকেশান আর কলে যে জার্নালগুলো আছে সেগুলো কিন্তু কেস 1-এর মতন সেমই হবে। তাহলে এখানে দেখো ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম বাট রিডিমেবল অ্যাট পার, এখানে অ্যালটমেন্ট মানি ডিউ, দেখো আমি 4th জার্নালটা করেছি, প্রথম 3টে জার্নাল কিন্তু সেম, 4th জার্নাল যেখানে ফর অ্যালটমেন্ট মানি ডিউ, এখানে রিডিমেবল অ্যাট পার। তাহলে রিডিমেবল যখন চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা প্লেন শেয়ারে প্রিমিয়াম হলে যা হতো এখানেও তাই হবে। তাহলে অ্যালটমেন্ট মানি ডিউ, ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট, যা শেয়ারে হতো সেই শেয়ারের মতনই সেম, অর্থাৎ শেয়ারে যদি প্রিমিয়ামে ইস্যু হতো তাহলে যেরকম জার্নাল হতো এখানেও তাই। ফর অ্যালটমেন্ট মানি রিসিভড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এরপর কেস 3, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট বাট রিডিমেবল অ্যাট পার, এখানেও দেখো রিডিমেবল অ্যাট পার, তাহলে রিডিমেবল যখন চেঞ্জ হচ্ছে না তাহলে আমি রিডিমেবল নিয়ে ভাবার দরকার নেই, আমরা শেয়ার ইস্যুর সময় ডিসকাউন্টে ইস্যু হলে যা জার্নাল হতো এখানেও তাই হবে। ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট, তাহলে ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট। আর ফর অ্যালটমেন্ট মানি রিসিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তাহলে এটা হচ্ছে কেস 3। তাহলে 1, 2, 3 শেয়ারের মতন সেম, কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র ডিভেঞ্চার বলে ডিভেঞ্চারের শেয়ারের নামের বদলে ডিভেঞ্চার এসছে। তাহলে কেস 1, 2, 3 কিন্তু শেয়ারের মতন সেম। কেস 4-এর ক্ষেত্রে ইস্যুডটা অ্যাট পারে বাট রিডিমেবলটা প্রিমিয়ামে, তাহলে এখানে আমাকে রিডিমেবল অ্যাট এ প্রিমিয়ামের কেসটায় একটু ভাবতে হবে। তাহলে এখানে কি বলছে আগে একটু বুঝে নিই না, ডিভেঞ্চারের ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালুতে ইস্যু প্রাইস, অর্থাৎ যা ফেস ভ্যালু সেটাই তোমার ইস্যু প্রাইস, কিন্তু অন ম্যাচিউরিটিতে ফেস ভ্যালুর তুলনায় বেশি অর্থে পরিশোধ করা হবে। এরকম শর্তে যখন ডিভেঞ্চার বিলি করা হয় তখন বিলিকরণকে বলে সমমূল্যে বিলি কিন্তু অধিহারে পরিশোধযোগ্য, মানে ইস্যুড অ্যাট পার বাট রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। তখন কি হয় না, ডিভেঞ্চারের যে রিডেমশন ভ্যালু এবং তার যে ফেস ভ্যালু, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা এক প্রকার ক্ষতি, কারণ আমি ইস্যু করছি 100 টাকায় আর আমাকে যখন রিডেমশন হবে অর্থাৎ 5 বছর পর যখন আমাকে পরিশোধ করতে হবে তখন 110 টাকায় পরিশোধ করতে হবে। তাহলে এই যে 10 টাকাটা সেটা আমার কোম্পানির কাছে লস। তাহলে উপরন্তু যেদিন কোম্পানি ডিভেঞ্চার বিলি করছে সেই দিনই তার জানা আছে যে ডিভেঞ্চারের মেয়াদ শেষে ওই অধিহারে টাকা কোম্পানিকে পরিশোধ করতে হবে, অর্থাৎ এটা কিন্তু হঠাৎ করে কোম্পানির মেয়াদ শেষে অর্থাৎ 5 বছর পর জানতে পারছে না, প্রথমে মানে যখনই শেয়ারটা ইস্যু করছে ডিভেঞ্চারটা তখনই কিন্তু সে মানে এটা জেনেই ইস্যু করছে যে 5 বছর পর মেয়াদ অন ম্যাচিউরিটিতে তাকে অধিহারে অর্থাৎ প্রিমিয়ামে ইস্যু করতে হবে। তাই সেই হিসাবে কিছু তাকে প্রিমিয়ামে ইস্যু করতে হলে কিছু লস তাকে ফেস করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের জার্নালটা এরকম হবে, ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, যেটা তোমার অ্যালটমেন্ট মানে যা ডিউ আছে সেই অ্যামাউন্টটা হবে। লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট, প্রিমিয়াম অন রিডেমশন, অর্থাৎ প্রিমিয়ামে রিডেমশন করার জন্য যে লসটা তাকে বিয়ার করতে হচ্ছে সেই লসটা এখানে ডেবিট হবে। টু ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট মানে ফেস ভ্যালুটা আসবে, আর টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট অর্থাৎ প্রিমিয়ামের ভ্যালুটা এখানে আসবে। তাহলে আরেকবার বলে দিই, ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট মানে ফেস ভ্যালুটা, আর টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট মানে প্রিমিয়ামের ভ্যালুটা, অর্থাৎ যেটা ডেবিটে হচ্ছে সেটা প্রিমিয়ামে রিডেমশন করার জন্য যে লসটা হচ্ছে সেই লসটা, আর টু বলে ক্রেডিটে যেটা আসছে সেটা প্রিমিয়ামের ভ্যালুটা আসবে। অ্যালটমেন্ট মানে রিসিভের সময়
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কেস 5, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট বাট রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম। ইস্যুটা ডিসকাউন্টে হচ্ছে আর রিডিমেবলটা প্রিমিয়ামে হচ্ছে। আমার জার্নাল কেস 4-এর মতন সেম। ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, যেটা তোমার অ্যালটমেন্ট মানে নেট অফ ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট ভ্যালুটা বাদ দিয়ে যে নেট অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা এখানে আসবে। লস অন ইস্যু অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু, এখানে দুটো আসবে। একটা হচ্ছে প্রিমিয়াম পেয়েবল অন রিডেমশন, যেটা কেস 4-এ এসেছিল সেরকম, অর্থাৎ প্রিমিয়ামে রিডেমশন করার জন্য আমি যেটুকু লস বিয়ার করতে হচ্ছে সেই লসটা, প্লাস ডিসকাউন্ট অন ইস্যু, আমাকে তো ইস্যুও করেছি আমি ডিসকাউন্টে, তাহলে সেটাও কিন্তু ভ্যালুটা আসবে। তাহলে এখানে ডাবল লস, মানে একে ডিসকাউন্টে ইস্যু করা হচ্ছে, আবার রিডেমশনও করা হচ্ছে প্রিমিয়ামে, তাহলে দুটো অ্যামাউন্ট আমি যোগ করে লস অন ইস্যু অ্যাকাউন্টে বসাবো। 2 ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট, এটা তোমার ফেস ভ্যালুটা আসবে, আর 2 প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট, প্রিমিয়ামের ভ্যালুটা, শুধু প্রিমিয়ামের ভ্যালুটা আসবে, এখানে কিন্তু আর এই লসটা আসবে না, এখানে তোমার শুধুমাত্র প্রিমিয়াম পেয়েবল অন রিডেমশনের প্রিমিয়ামের ভ্যালুটা আসবে। তাহলে এটা হচ্ছে তোমার কেস 5। কেস 6 কি বলছে না, ডিভেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম উইল বি রিডিমড অ্যাট এ প্রিমিয়াম। এটা দুটোই প্রিমিয়ামে, অর্থাৎ ইস্যুও হয়েছে প্রিমিয়ামে, আবার রিডিমও হচ্ছে প্রিমিয়ামে। তো সেক্ষেত্রে যখন অ্যালটমেন্ট মানি ডিউ থাকবে তখন কি করতে হবে না, ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যালটমেন্ট অ্যামাউন্ট ইনক্লুডিং প্রিমিয়াম অফ ইস্যু। এখানে ডিসকাউন্ট বলে নেট অফ ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট ভ্যালুটা বাদ দিয়ে যে ভ্যালুটা হতো সেটা আমি ডিভেঞ্চার অ্যালটমেন্টে বসাবো, আর এখানে ইনক্লুডিং প্রিমিয়াম, মানে প্রিমিয়াম যোগ করে যে ভ্যালুটা সেটা আসবে। লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট, সেমভাবে প্রিমিয়াম পেয়েবল অন রিডেমশন, অর্থাৎ প্রিমিয়ামে রিডেমশন করার জন্য আমার যে লসটা আমাকে বিয়ার করতে হয়েছে সেই লসটা আমার ডেবিট হবে। 2 ... ডিভেঞ্চার অ্যাকাউন্ট, নমিনাল ভ্যালু, অর্থাৎ ডিভেঞ্চারের যা নমিনাল ভ্যালু, যা ফেস ভ্যালু, সেটা এখানে আসবে। 2 সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট, সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে প্রিমিয়াম অন ইস্যু, অর্থাৎ ইস্যু করার সময় যে প্রিমিয়ামে ইস্যু করেছি, দেখো আমার তো এখানে ইস্যুও হয়েছে প্রিমিয়ামে, তাহলে সেই প্রিমিয়ামটা সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টে যাবে। আর 2 প্রিমিয়াম অন রিডেমশন, মানে প্রিমিয়াম মানে রিডেমশন হওয়ার সময় যে প্রিমিয়ামে রিডেম করেছে সেই ভ্যালুটা এখানে আসবে। তাহলে এই 6টা কেসে তোমাদের অঙ্ক আসে, তবে 4 মার্কসের মতন আসে, তাই এটা কিন্তু সবকটা কেস একসাথে দেয় না, হয়তো 2 বা 3টে কেস দিতে পারে। তো সেই হিসেবে আমরা করব। আর জেনারেলি অঙ্কে তোমাদের যেটুকু আমি জার্নাল বললাম সেটুকুই কিন্তু আসে, মানে সেটুকুই আসে বলতে শুধুমাত্র এই অ্যালটমেন্ট রিলেটেড যে চেঞ্জটুকু সেটাই করতে হয়, অর্থাৎ তার আগের অ্যাপ্লিকেশন বা কল মানি রিলেটেড যে জার্নালগুলো সেগুলো জেনারেলি করতে হয় না, শুধু অ্যালটমেন্ট রিলেটেড জার্নালগুলোই করতে হয়। তো আমরা সেই রকমই দেখব। তাহলে এখানে আমরা এবার একটা প্রবলেম দেখে নেব। রবিনসন লিমিটেড ইস্যুস 12,008% debentures at the rate ₹100 each, payable entirely on allotment. So the journal entries if the debentures are 1. Issued at par, 2. Issued at a discount at the rate 5%, or 3. Issued at a premium of 10%. Redemption বিং অ্যাট পার ইন অল কেসেস। তাহলে এই তিনটের ক্ষেত্রে আমাদের ইস্যুটা হয়েছে প্রথমে অ্যাট পারে, অ্যাট ডিসকাউন্ট অফ 5%, আর প্রিমিয়াম হচ্ছে 10%, কিন্তু তিনটেই রিডেমশন হচ্ছে অ্যাট পারে। তাহলে আমাদের কোন তিনটে কেস, কেস 1, কেস 2 আর কেস 3। আর বলছে ইউ আর অলসো রিকোয়ার্ড টু মেক দ্য জার্নাল এন্ট্রিজ ইফ দ্য ডিভেঞ্চার্স আর পেয়েবল অ্যাট এ প্রিমিয়াম of 4% but issued at par আর at a discount। তার মানে এটা হচ্ছে তোমার কেস নাম্বার 4 আর কেস নাম্বার 5, কেস নাম্বার 4 আর কেস নাম্বার 5। তাহলে এই 5টা আমরা দেখব। আজকে আমরা প্রথম 3টে জার্নাল দেখে নেব, অর্থাৎ প্রথমে পার্ট এতে যেটা দিয়েছে অর্থাৎ এই 3টে দেখে নেব, নেক্সট ভিডিওয়ে আমরা পরের 3টে দেখব।
তাহলে এক এক করে দেখে নিই। তাহলে দেখো এখানে কেস 1টা আমি লিখেছি, আগে উপরে হেডিং দিয়ে নিয়েছি ইন দ্য বুকস অফ রবিনসন লিমিটেড জার্নাল এন্ট্রিজ, ব্র্যাকেটে আমি দিয়ে দিয়েছি এ ডিভেঞ্চার্স রিডিমেবল অ্যাট পার। দেখো এখানে বলেই দিয়েছিল অ্যাট পার, তার মানে এই তিনটে কেসের ক্ষেত্রে আমরা জার্নালগুলো করছি। তাহলে ডিভেঞ্চার্স রিডিমেবল অ্যাট পার। প্রথমে ছিল ইস্যুড অ্যাট পার, ইস্যুড অ্যাট পার অর্থাৎ নাম্বার 1টা করছি। সেখানে আমাদের প্রথম জার্নাল ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট, ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট। অ্যাট পারে হয়েছে তাই 12,000 ডিভেঞ্চার, 100 টাকা করে 12 লাখ। Being allotment money on 12,000 debentures at the rate 100 each due as per BRD। আর যখন টাকাটা আসছে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, বিং অ্যালটমেন্ট মানি রিসিভড অন 12,000 ডিভেঞ্চার্স অ্যাট দ্য রেট ₹100 ইচ। ন্যারেশনও শেয়ারের মতন সেম, তাই আমি এর পরের ক্ষেত্রে আমি ন্যারেশনগুলো লিখেছি, কিন্তু আমি তোমাদের বলার সময় আর ন্যারেশনগুলো বলবো না, তোমরা দেখলেই বুঝে যাবে। তাহলে অ্যাট পারের ক্ষেত্রে ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। নেক্সট কেস, সেকেন্ড কেস ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যাট দ্য রেট 5%। তখন দেখো ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট, ডিভেঞ্চার অ্যালটমেন্ট ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। ডিসকাউন্ট কততে বলেছিল? 5%। কার 5%? না যা ডিভেঞ্চারের ভ্যালু। তাহলে এখানে আমার 8% ডিভেঞ্চারটা কত ভ্যালু? 12 লাখ, কারণ আমরা দেখলাম 12,000 শেয়ার 100 টাকা করে, তাহলে 12 লাখ। আর 12 লাখের 5% হচ্ছে ডিসকাউন্ট, তাহলে হচ্ছে 60,000, 12 লাখের 5%। আর বাকিটা হচ্ছে তোমার ডিভেঞ্চার অ্যালটমেন্টে আসবে। দেখো আমি তোমাদের জার্নাল লেখার সময় ব্র্যাকেটে লিখিয়েছিলাম যে অ্যালটমেন্ট মানি নেট অফ ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্টটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা হচ্ছে সেই অ্যামাউন্টটা। তাহলে এরপর যখন তোমাদের টাকা রিসিভ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট কত? 11,40,000, মানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকিটা তোমাদের ব্যাঙ্কে আসছে। আর 3 নম্বর কেস ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, যখন প্রিমিয়ামে ইস্যু হচ্ছে। নাম্বার 3 কেস ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট টু প্রিমিয়াম অন ডিভেঞ্চার অ্যাকাউন্ট, অর্থাৎ ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিভেঞ্চার অ্যাকাউন্ট। আমার ডিভেঞ্চারের ফেস ভ্যালু আসে 8%, ডিভেঞ্চার আমি লিখেইছিলাম নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালু। তাহলে নমিনাল ভ্যালুটা কত? 12 লাখ, 12,000 শেয়ার 100 করে। প্রিমিয়াম কত বলেছে? 10%, তাহলে 12 লাখের 10%, তাহলে দেখো 1,20,000। তাহলে ডিভেঞ্চার অ্যালটমেন্টে টোটাল কত আসছে ইনক্লুডিং প্রিমিয়াম ভ্যালু, আমি ব্র্যাকেটে সেটাও লিখেছি যে ইনক্লুডিং প্রিমিয়াম অন ইস্যু, তাহলে 13,20,000। তাহলে এটা হচ্ছে যখন প্রিমিয়ামে ইস্যু করছে। আর লাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 13,20,000। তাহলে এই তিনটে কেস 1, কেস 2 আর কেস 3-র ক্ষেত্রে যেহেতু রিডিমেবলটা অ্যাট পার, তাই রিডিমেবলটা কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাই সেক্ষেত্রে একেবারে সেম শেয়ারের মতন জার্নালগুলো হবে। অর্থাৎ শেয়ারে তোমাদের যে 3টে জার্নাল হয়েছে এখানেও সেম সেভাবেই জার্নালগুলো হবে, তাই এই 3টে কেসের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। এর পরের যে পার্টটা আছে অর্থাৎ পার্ট বি এ যেটা আছে, মানে যেটাই বলেছিল যে রিডেমশনটা তোমার অ্যাট প্রিমিয়ামে হচ্ছে, সেরকম দুটো পার্ট আছে, সেই পার্টটা আমরা নেক্সট দিন করে নেক্সট টপিকে চলে যাব।